25 মার্কস। এই তো এটাই। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু পড়া স্টার্ট করি। আর অনেকে তো স্যার ঢাকায় ব্যাক করতে পারে না এখন, স্যার কালকের ক্লাসটা তাহলে কিভাবে কি করবেন স্যার? কোর্স ক্লাস তো এইভাবে টাইম as far as I remember, so একটু সমস্যা হবে। স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি এটা একটু বলেন। হ্যালো, জি স্যার। ঠিক আছে, সো জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা টপিকটা স্টার্ট করব, সেটা হলো প্রসেস সিনক্রোনাইজেশন। আপনারা যদি বিএলসি এই পোর্শনে আসেন তাহলে মাল্টিপল রিসোর্স আপনারা দেখতে পারবেন। আমি এই প্রথমে যেটা প্রসেস সিনক্রোনাইজেশন স্লাইড, যে বুক রেফারেন্স যেটা আছে, আমি এই স্লাইডটা ফলো করব এবং সেকেন্ড স্লাইডটা ফলো করব, প্রসেস সিনক্রোনাইজেশন লেকচার সাইড যেটা, এই দুইটা আমি ফলো করব। আপনারা যে কোনো একটা ফলো করলেই হবে, সমস্যা নাই। আমি পড়ানোর সুবিধার্থে দেখা গেছে যে কয়েকটা স্লাইডের মধ্যে কয়েকটা রেফারেন্স বেটার দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা পড়ানোর চেষ্টা করব। আপনারা চাইলে অন্য কোনো স্লাইডও দেখতে পারেন, নো প্রবলেম। আর এখানে বুক চ্যাপ্টার বলে একটা জিনিস দেওয়া আছে, এটার মধ্যে হলো বইয়ের কিছু স্নিপেট বা পার্ট হলো আহ আলাদা করা আছে আর কি, যেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। সো আপনারা এইসব রেফারেন্স গুলি দেখলেই হবে। মোটামুটি এই স্লাইডটা যদি আপনারা দেখেন, প্রসেস সিনক্রোনাইজেশনের স্লাইড, তাহলে মোটামুটি আপনাদের কভার হয়ে যাবে আশা করি, এটার মধ্যেই সবকিছু আছে। এই স্লাইডটা অনেক বড়, এই স্লাইডের সবকিছু থাকবে এমন না, কিছু পার্ট বাদ যাবে, কোনগুলি বাদ যাবে আমি বলে দিব, ঠিক আছে? তো আজকের মতো আমরা একটু স্টার্ট করি, ঠিক আছে? সো স্যার আজকের ক্লাসের কি অ্যাটেন্ডেন্স আছে? অ্যাটেন্ডেন্স আছে আছে। স্যার আজকেরটা মনে হয় না, আমি ভাই ভাই। হ্যালো, হ্যালো। স্যার বলছি বাসের মধ্যে স্যার জার্নিতে আছি, শুনতে আচ্ছা, পাচ্ছেন? ঠিক আছে, সমস্যা নাই। আপনি যেহেতু একটু অ্যাটেন্ড করেছেন, তাহলে আপনার ওই অ্যাটেন্ডেন্সের সময় আপনার ফ্রেন্ডকে বলে দিয়েন জাস্ট আপনার আইডিটা, তাহলেই হবে। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, সো আমরা স্টার্ট করব প্রসেস সিনক্রোনাইজেশন। আচ্ছা, প্রসেস সিনক্রোনাইজেশন এই ওয়ার্ডটা দেখে মানে আপনাদের চ্যাপ্টারে কি টাইপের জিনিস পড়ানো হবে কি মনে হয়, ধারণা কি আপনাদের? মানে হোয়াট ডু দে মিন বাই প্রসেস সিনক্রোনাইজেশন, কেউ বলতে পারবেন? সিনক্রোনাইজেশনের ব্যাপারটা কখন আসবে? প্রসেস তো আমরা জানি প্রসেস জিনিসটা কি, বাট সিনক্রোনাইজেশনের ব্যাপারটা আসলে কখন আসবে কেউ বলতে পারবেন? স্যার মানে প্রসেসের টাইমিংটা মানে সিঙ্ক করে নেওয়া, যে একটা এই টাইমে হবে, আরেকটা আরেক টাইমে হবে, হ্যাঁ হ্যাঁ, এরকম। ঠিক আছে, হ্যাঁ, মানে তার মানে মাল্টিপল প্রসেস একটা টাইমের সাথে সিঙ্ক করতেছে, রাইট? এরকম কিছু একটা। হ্যালো। জি স্যার শুনতেছি স্যার। ওকে, সো যেটা বলতেছিলাম যে মাল্টিপল প্রসেস, ধরেন আমার প্রসেস ওয়ান আছে, প্রসেস টু আছে, সিঙ্ক করতেছে যেন তারা প্রপারলি এক্সিকিউট হতে পারে, এমন কিছু একটা। সো এই সিনক্রোনাইজেশনের ব্যাপারটা কখন আসবে তাহলে? সিনক্রোনাইজেশনের ব্যাপারটা তখনই আসবে যদি আমার কাছে মাল্টিপল প্রসেস P1 P2 P3 P4 করে অনেকগুলি প্রসেস থাকে এবং তারা এমন একটা রিসোর্স ইউজ করতেছে, এমন একটা রিসোর্স ইউজ করতেছে যারা, যে মানে যে রিসোর্সটা P1 দ্বারাও অ্যাক্সেস হচ্ছে, P2 দ্বারাও অ্যাক্সেস হচ্ছে, P3 দ্বারাও অ্যাক্সেস হচ্ছে, P4 দ্বারাও অ্যাক্সেস হচ্ছে, ঠিক আছে? আমার সিনক্রোনাইজেশনের ব্যাপারটা তখনই আসবে যখন মাল্টিপল প্রসেস একটা শেয়ার্ড রিসোর্সকে ইউজ করবে। কিভাবে সিনক্রোনাইজেশনের ব্যাপারটা এখন দেখেন, P2 যদি এই রিসোর্সটাকে হোল্ড করে বসে থাকে, যদি হোল্ড করে বসে থাকে এবং এই রিসোর্সের যদি কোন কম থাকে, তাহলে কি P1 ইউজ করবে?
আমার কোশ্চেনটা বুঝতে পারছেন? স্যার আওয়াজটা মানে কেটে কেটে আসছে, তো আরেকবার একটু বললে ভালো হয়। স্যার আপনার কথা স্যার ক্লিয়ার আসতেছে না স্যার, বুঝতেছি না তো কিছু। আচ্ছা, কেটে কেটে আসছে একটু তারা। ওকে 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 ওকে। আচ্ছা, এখন আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার। আচ্ছা, এখন আশা করি সমস্যা হবে না। সো আমি যেটা বলতেছিলাম, যে প্রসেস সিঙ্ক্রোনাইজেশনের বিষয়টা বলতেছিলাম। সিঙ্ক্রোনাইজেশনের কনসেপ্টটা তখনই আসবে যখন মাল্টিপল প্রসেস একটা শেয়ার্ড রিসোর্সকে ইউজ করবে। তো ধরেন P1 এক্সিকিউশনের জন্য আমার রিসোর্সটার প্রয়োজন হবে, P2 এর এক্সিকিউশনের জন্য প্রয়োজন হবে, P3 এর জন্য প্রয়োজন হবে, P4 এর জন্য প্রয়োজন হবে। এখন ধরেন এই P2 এই এক্সিকিউশনের জন্য রিসোর্সটাকে হোল্ড করে রাখছে, এবং এই রিসোর্সের কোনো কপি নাই বা ইনস্টেন্স নাই, আর কোনো ইনস্টেন্স নাই। এখন P2 এই জিনিসটাকে যতক্ষণ হোল্ড করে রাখছে ততক্ষণ পর্যন্ত কি P1, P3 বা P4 এই জিনিসটাকে ইউজ করতে পারবে? না স্যার। পারবে না। সো আমাকে জিনিসটা এমন ভাবে ইউজ করতে হবে যেন P1ও এই জিনিসটাকে ইউজ করতে পারে, P3ও যেন এই জিনিসটাকে ইউজ করতে পারে, P4ও যেন এই জিনিসটাকে ইউজ করতে পারে। রাইট? সো এই জন্যই আমাদের এই সিঙ্ক্রোনাইজেশনের বিষয়টা এই অপারেটিং সিস্টেমের প্রসেসের রিসোর্স অ্যালোকেশনের মধ্যে এসেছে। ঠিক আছে? সো আসেন দেখি যে আমরা প্রসেস সিঙ্ক্রোনাইজেশনের, মানে প্রসেস সিঙ্ক্রোনাইজ যদি না হয় তাহলে আমরা কি ধরনের প্রবলেম ফেস করি। আহ এইসব তো ব্যাকগ্রাউন্ডের বিষয়। সো ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা এক্সাম্পল হচ্ছে প্রডিউসার কনজিউমার প্রবলেম। ঠিক আছে? এটা আসলে একটা অ্যানালজির সাপেক্ষে এই জিনিসটা বানানো হয়েছে, যে আমার দুইটা প্রসেস ধরেন আছে, একটাকে আমরা বলতেছি হলো প্রডিউসার, আর একটাকে আমরা বলতেছি হলো কনজিউমার। ঠিক আছে? আমাদের দুইটা প্রসেস আছে, একটা হলো প্রডিউসার আর একটা হলো কনজিউমার। প্রডিউসারের কাজ হচ্ছে ইনস্ট্যান্স বা রিসোর্স প্রডিউস করা, বা আমার যে কোনো ধরনের কি বলবো, ইনস্ট্যান্স প্রডিউস করা। ইনস্ট্যান্স ইনস্ট্যান্স প্রডিউস করা। অন দ্য আদার হ্যান্ড, ওই ইনস্ট্যান্স গুলা কনজিউম করা হচ্ছে আমার ইনস্ট্যান্স কনজিউম করা ইনস্ট্যান্স কনজিউম করা হচ্ছে আমার কনজিউমারের কাজ। তো এখন দেখেন প্রবলেমটা কোথায়। আমরা একটা টার্ম পড়েছিলাম ডেডলকের, মানে ডেডলকের সময় না মনে হয়, কনটেক্সট সুইচিং এর সময় আমরা একটা টার্ম পড়েছিলাম, স্টারভেশন। এটা মনে আছে? এই টার্মটা মনে আছে কারো? এনিওয়ান? না স্যার মনে নাই স্যার, আরেকবার স্যার। ওকে, সো আমরা যদি একটু নোট, ওকে, সো স্টারভেশন দেখেছিলাম আমরা। স্টারভেশন টাইম দেখে
আইডেল টাইম দিবে না? বুঝি নাই, আরেকবার একটু বলেন মাহি। ধরেন আমার একটা সিপিইউ আছে, তো সিপিইউ আমার আমার প্রসেস আছে P1 P2, ঠিক আছে। সো P1 প্রসেস যদি এক্সিকিউট হতে চায় তাহলে কি তাকে সিপিইউ তে আগে লোড হতে হবে না? জি স্যার। হ্যাঁ। তো P1 ধরেন এখানে আমার লোড হলো, ও এক্সিকিউট হচ্ছে। এখন P1 এক্সিকিউট হতে আমি বলতেছি 100 সেকেন্ড সময় লাগে। তাহলে এই 100 সেকেন্ড পর্যন্ত কি আমার P2 ওয়েট করবে না? জি স্যার, ওয়েট করবে। ওয়েট করবে। তো ধরেন কোন ধরনের টেকনিক্যাল ফল্টের কারণে এই 100 সেকেন্ড এক্সিকিউশনের সময় সে কন্টেক্সট সুইচ আর করতেছে না, কোন ধরনের টেকনিক্যাল ফল্টের কারণে যে কন্টেক্সট সুইচ করতেছে না, তার মানে P1টাই কি আমার সবসময় সিপিইউ তে অবস্থান করতেছে না। সো P1 যতক্ষণ পর্যন্ত সিপিইউ কে না ছাড়তেছে P2 তো এক্সিকিউট হতে পারতেছে না। সো যতক্ষণ পর্যন্ত আমার এই টেকনিক্যাল ফল্টটা সলভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত P2 ওয়েট করতেছে। এখন এটা ইনফিনিট টাইম পর্যন্ত ওয়েট করতে হতে পারে, রাইট? তার মানে তখন কি সে ওয়েটের কারণে তো সিপিইউ পাচ্ছে না, তার এক্সিকিউশনটাও কমপ্লিট করতে পারতেছে না। এটাকে আমরা বলেছিলাম হলো স্টারভেশন প্রবলেম, ঠিক আছে। জি স্যার। সো আমরা এখন যেটা দেখতেছি প্রডিউসার কনজিউমার প্রবলেম। প্রডিউসার কনজিউমার প্রবলেম, এখানে আমরা দেখতে পারবো যে প্রসেস যদি ঠিকভাবে সিঙ্ক না করে তাহলে কিন্তু দেখা যেতে পারে যে তারা একটা স্টারভেশনের মধ্যে, মানে যে কোনো একটা প্রসেস, হয় প্রডিউসারের প্রসেস না হয় কনজিউমারের প্রসেস, স্টারভেশনের মধ্যে পড়ে যেতে পারে, ঠিক আছে। স্টারভেশনের মধ্যে পড়ে যেতে পারে। তো আমরা একটু দেখি জিনিসটা কেমন। তোমার স্লাইডে যদি আবার ব্যাক করি, দেখেন এখানে দুইটা প্রসেসের কোড দেওয়া আছে। এটা হলো আমার প্রডিউসারের কোড, আর এটা হলো আমার কনজিউমারের কোড। সো এই কোডটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে যে এই জিনিসটা সেটা আসলে এখানে। সো দেখেন এখানে কি বলতেছে যে যতক্ষণ পর্যন্ত, মানে কাউন্ট বলে একটা ভ্যারিয়েবল তারা রাখছে, এটার মধ্যে যতগুলি প্রসেস সে কি বলবো ক্রিয়েট করতেছে, সেই প্রসেস গুলাকে সে কাউন্টের ভিতরে স্টোর করতেছে, ঠিক আছে। অন দা আদার হ্যান্ড যখন কনজিউমার ওই প্রসেস গুলাকে ইনহেরিট, মানে কনজিউমার ওই ইনস্ট্যান্স গুলাকে ইনহেরিট করতেছে বা ইউজ করতেছে, তখন আমার কাউন্ট গুলাকে মাইনাস মাইনাস করতেছে। এখন আমার কথা হচ্ছে ধরেন এই দুইটা প্রসেস, এটা হলো প্রসেস 1, এটা হলো প্রসেস 2। এখন প্রসেস 1 তার কাজ শুরু করছে। সো সে কি ইনফাইনাইট টাইম পর্যন্ত মানে প্রডিউস করতে থাকবে না ইনস্ট্যান্স, যদি না কোনো ধরনের কন্টেক্সট সুইচ হয়, করতে থাকবে, রাইট? সো আমার বাফার বা আমি যেই কন্টেইনারের ভিতরে আমার প্রসেসের ইনস্ট্যান্স গুলিকে ক্রিয়েট করতেছি, এটা যদি আনবাউন্ডেড বাফার হয়, মানে এটার কোনো ধরনের লিমিট না থাকে, তার মানে কি যে সে ইনফিনিট অ্যামাউন্টের ইনস্ট্যান্স ক্রিয়েট করতে থাকবে না যদি কেউ কনজিউমই না করে। এই একটা প্রবলেম। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি উল্টাটা চিন্তা করি যে আমার কনজিউমার কাজ করতেছে, প্রডিউসারের দিকে সিপিইউ যাচ্ছেই না, কনজিউমার কাজ করতেছে, এখন আমার বাফার বা আমার কন্টেইনারটা যদি খালি হয়ে থাকে তখন সে কি আর কোনো ধরনের কোনো ইনস্ট্যান্স কনজিউম করতে পারবে? যদি আমার এই বাফারটাই খালি হয়ে যায় বা আমার কন্টেনারটাই খালি হয়ে যায় তাহলে কি আমার কনজিউমার যে প্রসেসটা আছে সে কি কোনো ধরনের ইনস্ট্যান্স কে কনজিউম করতে পারবে? পারবে না। তো এটা একটা প্রবলেম, এটা একটা প্রবলেম যে আমার যদি প্রপারলি আমার দুইটা প্রসেসের মধ্যে সিঙ্ক্রোনাইজেশন না হয় তাহলে কিন্তু দেখা যাবে যে কোনো একটা স্টারভেশনে পড়ে যাবে, আরেকটা দেখা যাবে ইনফাইনাইট লুপ পর্যন্ত চলতে থাকবে।
সো দুইটাই কিন্তু আমার সিপিইউ বলি বা আমার অপারেটিং সিস্টেমের জন্য বলি জিনিসটা ইনএফিশিয়েন্ট। ঠিক আছে, সো এইখানে আমাদের এই সিঙ্ক্রোনাইজেশনের বিষয়টা আছে যে এই সব কারণে আমাদের সিঙ্ক্রোনাইজেশনটা হতে হবে। তো আমরা সিঙ্ক্রোনাইজেশন মেইনলি করতেছি কেন? কারণ এই প্রডিউসার এবং এই কনজিউমার একটা শেয়ার্ড রিসোর্স ইউজ করতেছে। শেয়ার্ড রিসোর্সটা কি? এই জিনিসটা, একটা হলো কাউন্ট আর একটা হলো আমার বাফার। ঠিক আছে, যে আমি কয়েকটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি এটা আমি কাউন্টের মাধ্যমে রাখতেছি, এবং কয়েকটা আমি মানে ইনহেরিট করতেছি এটাও আমি কাউন্টের মাধ্যমে রাখতেছি। তো এই কাউন্ট ভেরিয়েবলটা কি দুইটার কাছেই ইউজ হচ্ছে না, দুইটা প্রসেসের কাছে ইউজ হচ্ছে না তারা। সো এটা হলো একটা শেয়ার্ড ইনস্ট্যান্স। তো শেয়ার্ড ইনস্ট্যান্স বা একটা শেয়ার্ড রিসোর্স যখন মাল্টিপল প্রসেসের মধ্যে ইউজ হবে তখনই আমার প্রসেস সিঙ্ক্রোনাইজেশনের প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা অ্যানোমালি দেখি। তো এখান থেকে তো বোঝা আপনাদের জন্য টাফ হবে। ধরেন ড্র করে দেখাই, ইজি হবে। আমার দুইটা প্রসেস আছে, একটা হলো প্রডিউসার প্রডিউসার আর একটা আছে কনজিউমার। আপনারা কি কম্পিউটার আর্কিটেকচার কোর্সটা করে এসেছেন? কম্পিউটার আর্কিটেকচার রেজিস্টারের কাজ আপনারা জানেন, রেজিস্টার কিভাবে কাজ করে বা রেজিস্টার কোন কারণে ইউজ করা হয়? জি স্যার। বলেন তো কি জন্য ইউজ করা হয়? কেউ একজন বল, যে কোনো একজন স্যার বল। ডাটা স্যার হ্যাঁ বলেন। স্যার ডাটা টেম্পোরারিলি রাখে, ডাটা যখন আমি ইউজ করব হ্যাঁ, ওই টেম্পোরারি ডাটা রাখে স্যার, মানে ইউজ করার মানে জন্য। আমি একটা ডেটাকে অ্যাক্সেস করার জন্য টেম্পোরারিলি একটা স্টোরেজ তাকে দিতেছি, ওই ছোট স্মল টেম্পোরারি স্টোরেজটাকে বলতেছি হলো আমরা রেজিস্টার। ঠিক আছে তানভীর, ধন্যবাদ, মানে অ্যান্সারটা ঠিক আছে। সো আমরা যদি এখন একটা কি বলে সিনারিও চিন্তা করি যে একটু দাঁড়া। সো আমি চিন্তা করি যে আমার যে বাফারটা আছে, আমার যে বাফারটা আছে এটার মধ্যে ইনিশিয়ালি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানে একটা এখানে দুইটা তিনটা চারটা পাঁচটা, আমার এই স্টোরেজের ভিতরে পাঁচটা ইনস্ট্যান্স প্রডিউস করা আছে। ঠিক আছে, কয়টা ইনস্ট্যান্স? সো আমার কাউন্টের ভ্যালু কত? 5। আমার পাঁচটা ইনস্ট্যান্স প্রডিউস করা আছে। আমি ধরে নিচ্ছি যে এই দুইটা প্রসেসের কাজ হচ্ছে, এর কাজ হচ্ছে প্রডিউস করা, এর কাজ হচ্ছে কনজিউম করা। সো প্রসেস যদি ঠিকমতো সিঙ্ক্রোনাইজ থাকে তাহলে প্রত্যেক আইটারেশনে একটা করে প্রসেস একটা করে ইনস্ট্যান্স ক্রিয়েট করা হবে এবং একটা করে ইনস্ট্যান্স ইনহেরিট করা হবে। সো আমার কাউন্টের ভ্যালু কি সবসময় স্ট্যাটিক ওয়েতে 5 থাকবে না? জিনিসটা বুঝেন, যদি আমার প্রসেসটা পারফেক্টলি সিঙ্ক্রোনাইজ থাকে, সিঙ্ক্রোনাইজ মানে কি প্যারালালি যদি ঠিকমতো চলতে থাকে, সেই ক্ষেত্রে কি যে আমার বাফারে যদি এখন পাঁচটা ইনস্ট্যান্স উপস্থিত থাকে তাহলে প্রত্যেক আইটারেশন পর পর পাঁচটা ইনস্ট্যান্সই আমার বাফারের মধ্যে অ্যাভেলেবল থাকবে না। কারণ কি প্রত্যেক আইটারেশনের মধ্যে তো একটা করে প্রডিউস হবে আর সাথে সাথে একটা করে কনজিউম করা হবে। তো পাঁচটার বেশি বা পাঁচটার কম তো হওয়ার কোনো সময় চান্স নাই, রাইট? তো এখন দেখেন কি হয়, মেইনলি কি হয় তাহলে আমার। স্যার বুঝলাম না স্যার এটা। আচ্ছা, এটা বুঝেন নাই তো একটু দাঁড়ান। সো আমি যে জিনিসটা বলতেছি যে আমার কাছে পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা,
6টা হয়ে গেছে তাই না? আচ্ছা। ধরেন আপনারা ফ্রেন্ডরা মিলে কি বলে একটা আম বাগানে গিয়েছেন, গাছ থেকে আম পারবেন আর খাবেন, ঠিক আছে? তো দুইজন বন্ধু গেছেন, একজন বন্ধু গাছ থেকে আম পাড়তেছে, আরেকজন বন্ধু এই আম পাড়ার সাথে সাথে একটা করে আম খেয়ে ফেলতেছে, ঠিক আছে? সো আমি ধরে নিচ্ছি যে আপনাদের যে বাস্কেটটা আছে যেটার মধ্যে আপনারা আম স্টোর করতেছেন সেখানে 5টা আম এক্সিস্ট করতেছে। এখন কি করতেছেন, আপনার বন্ধু একটা করে আম পেড়ে এখানে রাখতেছে আর সাথে সাথে আপনি এখান থেকে একটা আম খেয়ে ফেলতেছেন। সো ওয়ান ইজ প্রডিউসিং, আনাদার ওয়ান ইজ কনজিউমিং, আনাদার ওয়ান ইজ কনজিউমিং। তো আমাকে বলেন, ও একটা আম পাড়ার সাথে সাথে আপনি একটা আম খেয়ে ফেলতেছেন, তাহলে আমার বাকেটে কয়টা আম অবস্থান করতেছে সব সময়? স্যার কোনো আমি থাকবে না স্যার, জিরোটা। কেন জিরোটা? আমি বলছি কি যে ইনিশিয়ালি আমি ধরে নিচ্ছি বাকেটে 5টা আম আছে, ঠিক আছে? এরপর থেকে আপনার ফ্রেন্ড একটা করে আম পাড়তেছে, ও আপনি আচ্ছা, একটা করে আম খেয়ে ফেলতেছেন, ও তাহলে আগের আমার পাঁচটার পরে থেকে স্যার আম পারতেছে না, হ্যাঁ তাহলে হ্যাঁ স্যার হ্যাঁ পাঁচটাই হ্যাঁ, থাকবে। তাহলে 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 5টাই থাকবে না? হ্যাঁ হ্যাঁ। যদি সিঙ্ক্রোনাইজড ওয়েতে কাজটা হয় তাহলে কিন্তু 5টাই থাকবে। কিন্তু প্রবলেমটা দেখেন, যদি আমার সিস্টেমটা সিঙ্ক্রোনাইজড ওয়েতে কাজ না করে তাহলে কি হবে দেখেন। ধরেন আমি বলতেছি যে আমার বাফারে 5টা ইনস্ট্যান্স ক্রিয়েট করা আছে। সো এখন প্রডিউসার একটা নতুন কি বলে ইনস্ট্যান্স প্রডিউস করবে। তাহলে আমরা যদি কাজটা এভাবে করি, নতুন ইনস্ট্যান্স যদি প্রডিউস করতে চাই তাহলে কি হবে? প্রথমে একটা টেম্পোরারি আমরা রেজিস্টার নিলাম, রেজিস্টার 1। এটার মধ্যে আমরা এই কাউন্টের ভ্যালুটা সেভ করলাম, কাউন্ট। সো আমার রেজিস্টারে কত আছে, এখন রেজিস্টারের ভ্যালু কত হয়ে গেছে? স্যার তাহলে এক, স্যার রেজিস্টার এক। এক কেন হবে? আমার কাউন্টের ভ্যালু 5, এ ইকুয়াল টু 5 যদি আমরা বলি তাহলে এর ভ্যালু কত? স্যার 5। তাহলে এখানে রেজিস্টার 1 ইকুয়াল টু কাউন্ট যদি বলি, কাউন্টের ভ্যালু তো 5, তাহলে রেজিস্টার 1 এর ভ্যালু কত? স্যার 5ই হবে। 5, রেজিস্টার 1 এর ভ্যালু 5, ঠিক আছে? এরপরে আমরা কি বললাম যে প্রডিউসার একটা ইনস্ট্যান্স প্রডিউস করতেছে, তাহলে এই জিনিসটা এমন হয়ে যাবে না, reg1 ইজ ইকুয়াল টু reg1 প্লাস 1। তাহলে এখন আমার রেজিস্টারের ভ্যালু, রেজিস্টার 1 এর ভ্যালু কত? স্যার 6 স্যার। হ্যাঁ 6। এই যে 6টা আসলো, এখন নতুন একটা ইনস্ট্যান্স প্রডিউস হওয়ার সাথে সাথে আমরা সেটাকে কি কাউন্টের সাথে প্লাস করে দিব না? তার মানে আমার নতুন কাউন্টের ভ্যালু কত হবে? নতুন কাউন্টের ভ্যালু কত হবে? স্যার 6 হবে স্যার, কারণ এটা নতুন 6 মানুষ হইতেছে, আছে। 6 হইতেছে, ঠিক আছে? এখন আমরা এই জিনিসটা একটু কনজিউমারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি। কনজিউমারের পার্সপেক্টিভ থেকে আমরা চিন্তা করলে আমরা দেখব হলো যে আমি এখানে নিলাম রেজিস্টার 2, রেজিস্টার 2। ধরেন এই কাজটা এখনো হয় নাই, রেজিস্টার 2 এর কাছে গেল, রেজিস্টার 2 এ এসে কাউন্টের ভ্যালুটা সেভ করলো, তাহলে রেজিস্টার 2 এর ভ্যালু কত হবে? রেজিস্টার 2 এর ভ্যালু কত হবে? 5 স্যার। 5 হলো। এরপরে রেজিস্টার 2 কি করলো, একটা ভ্যালু কনজিউম করে ফেললো, বা কনজিউমার একটা ভ্যালু কনজিউম করে ফেললো, তাহলে কত হবে? রেজিস্টার-1। এখন আমার রেজিস্টারের ভ্যালু কত? 4। 4। তাহলে আমার একটা ভ্যালু যদি আমি মানে কাউন্টের একটা ভ্যালু যদি আমি এখন ইনহেরিট করে ফেলি তাহলে আমার নতুন কাউন্টের ভ্যালু কত হইতেছে? নতুন কাউন্টের ভ্যালু আমার কত হচ্ছে? 4। 4, ঠিক আছে? তাহলে প্রডিউস করলে আমার 1 বাড়তেছে বাফারের মধ্যে, কনজিউম করলে আমার 1 কমতেছে সিস্টেমের মধ্যে। যদি জিনিসটা প্রপারলি সিঙ্ক করতো তাহলে কি আমার রেজাল্ট 4 বা মানে 6 বা 4 আসার কথা থাকতো, যদি প্রপারলি সিঙ্ক্রোনাইজড হইতো জিনিসটা? না স্যার। আমার উত্তর তো আসতে হতো 5, 5ই তো আমার থাকতো যদি প্রপারলি জিনিসটাকে সিঙ্ক করা হতো। কিন্তু আমার আসতেছে এক জায়গায় 6, এক জায়গায় আসতেছে 4।
ঠিক আছে? তাহলে এখন আমি যদি এই তিনটা লাইন, 3 লাইন অফ কোড, আমরা যদি এখন প্যারালালি বা প্যারালালি না কনকারেন্টলি এক্সিকিউট করার চেষ্টা করি, কনটেক্সট সুইচ হয় না, তো আমরা কনটেক্সট সুইচিং এর মাধ্যমে যদি দেখার চেষ্টা করি, তাহলে দেখেন কি হয়, সমস্যাটা কোথায় হয়। আমি এই জিনিসটা একটু মুছে দিই, এখান থেকে দেখ। টাইম স্ট্যাম্প সহ ধরতেছি, ধরেন টাইম স্ট্যাম্প 0, S0 মানে টাইম স্ট্যাম্প 0। আমি বলতেছি যে প্রথমে আমার এই লাইনটা এক্সিকিউট হইলো, ঠিক আছে? এই লাইন যদি আমার এক্সিকিউট হয়, তার মানে কি প্রডিউসারের 1 নাম্বার লাইন এক্সিকিউট হলো। 1 নাম্বার লাইনটা কি? রেজিস্টার 1 এর ভিতরে আমি কাউন্টকে অ্যাসাইন করলাম। তাহলে আমাকে বলেন রেজিস্টার 1 এর ভ্যালু কত? রেজিস্টার 1 এর ভ্যালু কত? 5 স্যার। 5। 5 টাইম স্ট্যাম্প 0, টাইম স্ট্যাম্প 0তে আসে আমরা দিলাম হলো আবার প্রডিউসার তার 2 নাম্বার লাইনকে এক্সিকিউট করলো। তাহলে রেজিস্টার 1 ইজ ইকুয়াল টু রেগ 1 প্লাস 1। এখন আমার রেজিস্টার 1 এর ভ্যালু কত? 6 ভ্যালু কত? 6। ছয় ছয় 6 6, সরি এটা তো 1। টাইম স্ট্যাম্প 2 তে আসলো, ধরেন এখন কনটেক্সট সুইচ হয়ে গেল, ও এই 2টা লাইন এক্সিকিউট করার পরে কনটেক্সট সুইচ হয়ে গেল। কনটেক্সট সুইচ যদি হয়ে যায়, তাহলে এখন আমার কনজিউমার, আচ্ছা এটা অন্য কালি দিয়ে লিখি তাহলে ভালো হবে আমার। কনজিউমার তার 1 নাম্বার লাইন এক্সিকিউট করলো, সে বলল রেজিস্টার 2 ইজ ইকুয়াল টু কাউন্ট। তাহলে রেজিস্টার 2 এর ভ্যালু কত? রেজিস্টার 2 এর ভ্যালু কত 5 তাহলে এখন? 5। 5 টাইম স্ট্যাম্প 3, কনজিউমার 3য় নাম্বার লাইন এক্সিকিউট করলো, reg 2 ইজ ইকুয়াল টু reg 2 মাইনাস 1। তাহলে এখন আমার রেজিস্টার 2 এর ভ্যালু কত? 4 এখন আমার রেজিস্টার 2 কত? 4, রাইট? ওকে, জি স্যার। সো এখান থেকে ও এই 2টা লাইন এক্সিকিউট করলো। এখন ধরেন আবার কনটেক্সট সুইচ হয়ে গেল, ঠিক আছে? এখন কনটেক্সট সুইচ হয়ে আমার এই লাইনটা এক্সিকিউট করবে, সো আমি লোকালি নিলাম টাইম স্ট্যাম্প 4, কনটেক্সট সুইচ হওয়ার পর সে এই লাইনটা নিতেছে। প্রডিউসার ওর 3 নাম্বার লাইনটা এক্সিকিউট করলো, সেখানে আমি দেখতেছি বলতেছে কাউন্ট ইকুয়াল টু রেজিস্টার 1। তাহলে এখন আমার কাউন্টের ভ্যালু কত? 6 6। এরপর আবার কনটেক্সট সুইচ হয়ে আমার ধরেন এই লাইনটা আমি এখন এক্সিকিউট করতেছি। 3 নাম্বার লাইন ইয়ে করলো, সো কাউন্ট ইকুয়াল টু রেজিস্টার 2। তাহলে এখন আমার কাউন্টের ভ্যালু কত? 4 4। 4, তার মানে কনটেক্সট সুইচটা এমন ভাবে হয়েছে যেটার কারণে আমার প্রসেসটা সিঙ্কড ওয়েতে কাজ করতে পারে না। এটার কারণে আমার একটা জায়গায় কাউন্টের ভ্যালু আসতেছে 6, আরেকটা জায়গায় কাউন্টের ভ্যালু আসতেছে 4, কিন্তু আমার ডেটা সিঙ্কড হলে 2টা কাউন্টের ভ্যালুই আমার এক আসার কথা, মানে সেম আসার কথা, ঠিক আছে? সো এইখানে আমার প্রসেস এমন ভাবে এক্সিকিউট করেছে যেটার কারণে আমার সেম ভ্যারিয়েবলের মধ্যে 2টা প্রসেসে ডিফারেন্ট নাম্বার শো করতেছে। এই জিনিসটাকে বলা হয় হলো রেস কন্ডিশন, ঠিক আছে?
when multiple processes races against each other to access the shared variable faster compared to other processes, that particular situation or that particular thing is called race condition. বুঝতে পারছি রেস কন্ডিশন কাকে বলে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হোয়াট ইজ রেস কন্ডিশন? রেস কন্ডিশন কি বুঝতে পারছেন? যখন মাল্টিপল প্রসেস একে অপরের সাথে রেস করে, কি করার জন্য? যে শেয়ার্ড ভ্যারিয়েবল বা যে শেয়ার্ড ডেটাটা তারা ইউজ করতেছে তাকে অ্যাক্সেস করার জন্য, সেই কন্ডিশন বা সেই সিচুয়েশনটাকে বলা হয় হলো রেস কন্ডিশন। বুঝতে পেরেছেন? মানে স্যার মানে 5টা প্রসেস একটা জিনিস শেয়ার করতেছে, কিন্তু এটা মানে রেস করতেছে যে কে কার আগে এটা এটা নিবে আর কি, এরকম স্যার। মানে 5টা প্রসেস না, 10টা প্রসেসও হইতে পারে। মানে ঠিক স্যার আছে? হতে পারে, মানে এটা হ্যাঁ, স্যার হ্যাঁ, হ্যাঁ, কম্পিটিশন তারা রেস করতেছে যে করছে। হ্যাঁ, কে কার আগে ইয়াটা কি বলে যেন শেয়ার্ড মেমোরিটাকে অ্যাক্সেস করতে পারে। অ্যাক্সেস করতে পারে বা রিসোর্সটাকে অ্যাক্সেস করতে পারে কে কার আগে। এক্স্যাক্টলি, এটাকে আমরা বলতেছি হলো রেস কন্ডিশন। বুঝতে পেরেছেন? কন্টেক্সট হ্যাঁ, সুইচ থেকে স্যার র্যান্ডমলি হয়। কনটেক্সট সুইচ কিন্তু র্যান্ডমলি হয়। ঠিক আছে? আমরা কিন্তু কোন পার্টিকুলার প্রসেসের জন্য বলে দেখেন একটা জিনিস দেখেন, আমরা রাউন্ড রবিন সিস্টেম পড়ছি না? রাউন্ড রবিনে কি আমরা একটা টাইম কোয়ান্টাম দিয়ে দিই, রাইট? টিকিউ, ধরেন টিকিউ আমি 3 দিয়ে দিলাম। ঠিক আছে? এই নাম্বারটা, এই টিকিউ নাম্বার ইকুয়াল টু যে 3, এটা কি সকল প্রসেসের জন্য 3 না? জি স্যার। সকল প্রসেসের জন্য 3। এখন আমার এমন একটা প্রসেস আসলো যে 3 নাম্বার সেকেন্ড গুলাতে একটা শেয়ার্ড রিসোর্সকে অ্যাক্সেস করবে। ঠিক আছে? এমন একটা সিচুয়েশন হইলো যেখানে আমার যে প্রসেসগুলি আসছে P1, P2, P3, এরা সবাই 3 নাম্বার সেকেন্ডে গিয়ে তাদের শেয়ার্ড রিসোর্সটাকে অ্যাক্সেস করবে। সেই ক্ষেত্রে কি তাদের জন্য জিনিসটা র্যান্ডমলি পড়ে যাচ্ছে না? আমার এই জিনিসটা হয়তো স্ট্যাটিক, বাট তাদের কোড স্নিপেট বা তাদের এক্সিকিউশনের এগেনস্টে জিনিসটা র্যান্ডম হয়ে যাচ্ছে না? জি এই স্যার। জিনিসটা এই জিনিসটা একটু বুঝেন যে আমি ধরেন রাউন্ড রবিন সিস্টেমের মধ্যে কনটেক্সট সুইচিং এর জন্য বলে দিলাম যে টাইম কোয়ান্টাম হলো 3 সেকেন্ড, মানে 3 সেকেন্ড পর পর আমার কনটেক্সট সুইচ হবে। একটা প্রসেস থাকলে আমি অন্য প্রসেসকে জায়গা দিব। এখন আমার ব্যাচের মধ্যে এমন প্রসেস আসলো যারা একটা শেয়ার রিসোর্সকে ইউজ করতেছে, এবং খেয়াল করে দেখলাম যে 3 সেকেন্ড যখন হয় একটা প্রসেস এক্সিকিউশনের 3 সেকেন্ড যখন হয়, তখনই শেয়ার রিসোর্সটাকে অ্যাক্সেস করতে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কি জিনিসটা রেস কন্ডিশনে পড়ার একটা মানে অনেক বড় চান্স থাকে না? আমি তো জি স্যার। স্ট্যাটিক্যালি টাইম কোয়ান্টাম সেট করে রাখছি, আমি তো জানি না আমার কোন প্রসেস আসবে, কোন প্রসেসের স্ট্রাকচার কেমন, আমি তো আগের থেকে সেট করে রাখছি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তো যে কোনো টাইমে আমার রেস কন্ডিশনে পড়ে যেতে পারে। আমি তো এমন করতে পারবো না, আমি তো এমনি বলে দিতে পারবো না যে হ্যাঁ এই প্রডিউসার 3টা কাজ একবারে করার পরে গিয়ে আমার এই কনজিউমার তার কাজ শুরু করতে পারবে। কারণ আমি তো জানি না প্রডিউসারের বা কনজিউমারের মধ্যে কয়টা লাইনে সে এই শেয়ার রিসোর্সকে ইউজ করতেছে, আমি তো এটা জানি না আগের থেকে। এমনও তো হইতে পারতো যে সে 4টা লাইনে ইউজ করতেছে, হইতে পারতো না? জি স্যার। সো এই জন্য আমাদেরকে এমন ভাবে প্রসেস গুলাকে সিঙ্ক্রোনাইজ করতে হবে যেন যদি আমার কনটেক্সট সুইচ হয়েও যায়, কনটেক্সট সুইচ হওয়ার পরেও যেন আমরা এমন ভাবে এক্সেপশনটাকে হ্যান্ডেল করি যেন এই রেস কন্ডিশনের মধ্যে জিনিসটা না পড়ে। বুঝতে পারছি যে কনটেক্সট সুইচের মতো হোক। আমরা কি করব? আমরা আমাদের সিস্টেমটাকে বা আমাদের প্রসেস গুলাকে এমন ভাবে ডেভেলপ করব যেন এটা এই ধরনের সিচুয়েশনে বা রেস কন্ডিশনের মধ্যে যেন না পড়ে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, ঠিক আছে। সো রেস কন্ডিশন কি এটা বোঝা গেল? when multiple process races against each other to access the shared memory, that is called race condition. এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো ক্রিটিক্যাল রিজিয়ন। ক্রিটিক্যাল রিজিয়ন কি? রিজিয়ন বলতে কি বোঝায়? সিম্পলি রিজিয়ন বলতে কি বোঝায়? স্যার এলাকা বা অঞ্চল। এক্স্যাক্টলি, এলাকা বা অঞ্চল।
সো এই ক্রিটিক্যাল রিজিয়নটা আমাদের এই সিস্টেমের মধ্যে কি বোঝাচ্ছে? এই সিস্টেমের মধ্যে বোঝাচ্ছে হলো আমাদের এক একটা প্রসেসের যেই কোড স্নিপেটের মধ্যে আমরা শেয়ার্ড রিসোর্সকে ইউজ করি সেটাকে আমরা বলতেছি হলো ক্রিটিক্যাল রিজিয়ন। বুঝতে পারছেন? স্যার আবার একবার বলেন। জি স্যার, আরেকবার বলেন। ধরেন আমার দুইটা প্রসেস আছে, P1, একটা প্রসেস আছে P2। P1 এর মধ্যে ধরেন লেখা আছে প্রিন্ট প্রিন্ট কি বলে জানি প্রডিউসার। P2 এর মধ্যে লেখা আছে, আচ্ছা দুইটা আলাদা, P2 এর মধ্যে লেখা আছে প্রিন্ট কনজিউমার। ঠিক আছে, তারপর একটা ইনফিনিট ওয়াইল লুপ, ওয়াইল 1। আর এটার মধ্যে দেওয়া আছে হলো ধরেন একটা গ্লোবাল ভ্যারিয়েবল দেওয়া আছে কাউন্ট, এটার ভ্যালু আমি 0 সেট করে রাখবো। তো আমি এখানে লিখতেছি কাউন্ট প্লাস প্লাস, আর এখানে আমি লিখতেছি কাউন্ট মাইনাস মাইনাস। এই ওয়াইল এর বাইরে এসে লেখা হলো প্রিন্ট ডান, এটার বাইরে এসেও লেখা হলো ওয়াইল কই, ওয়াইল 1 প্রিন্ট ডান। ঠিক আছে, ধরেন আমার দুইটা প্রসেস আছে, একটা হলো P1 P2। P1 এর ভিতরের কোড হলো এটুক অংশ, P2 এর ভিতরের কোড হলো এটুক অংশ। এখানে দেখেন প্রিন্ট প্রডিউসার, ঠিক আছে, প্রিন্ট প্রডিউসার। এই প্রিন্ট ফাংশন কি শেয়ার্ড ফাংশন নাকি সব প্রসেসের জন্য আলাদা? সে এই প্রিন্ট কি এই প্রিন্টের উপর ডিপেন্ড করতেছে? না স্যার। করতেছে না। আচ্ছা, এই ওয়াইলের বিষয়টা আমরা আপাতত বাদ রাখি। এর পরে যে লেখা প্রিন্ট ডান, এখানেও যে লেখা প্রিন্ট ডান, এই দুইটা জিনিস কি একে অপরের উপর ডিপেন্ড করতেছে? না স্যার। করতেছে। এরপর আসি, একটা গ্লোবাল ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করছি কাউন্ট। এখানে আমরা ওয়াইলের ভিতরে এই কাউন্টকে প্লাস করতেছি এবং এই ওয়াইলের ভিতরে আমরা কাউন্টটাকে মাইনাস করতেছি। তার মানে এখানে যে একটা গ্লোবাল ভ্যারিয়েবল আছে কাউন্ট, এটা P1 দ্বারাও অ্যাক্সেসেবল, P2 দ্বারাও অ্যাক্সেসেবল। তার মানে কি জিনিসটা কি শেয়ার্ড রিসোর্স না? জি স্যার। এখন এই শেয়ার্ড রিসোর্সটা আমার প্রসেসের যেই জায়গায় অ্যাক্সেস করা হচ্ছে বা ইউজ করা হচ্ছে সেই অংশটুকুকে বা সেই এলাকাটুকুকে আমরা বলি হলো ক্রিটিক্যাল রিজিয়ন। বুঝতে পারছেন? তাহলে এই P1 এর ক্রিটিক্যাল রিজিয়ন কোডটুকু এই ওয়াইল থেকে শুরু করে এই ওয়াইলের এই অংশটা হচ্ছে আমার P1 এর ক্রিটিক্যাল রিজিয়ন। P2 এর ক্রিটিক্যাল রিজিয়ন কোডটুকু এই ওয়াইলের এই পোর্শনটুকু হচ্ছে ক্রিটিক্যাল রিজিয়ন। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। সো এই ক্রিটিক্যাল রিজিয়নের মধ্যে মেইনলি আমার রেস কন্ডিশন গুলা অকার করে। আর এটাকে ক্রিটিক্যাল রিজিয়ন কেন বলা হয় বুঝতে পারছেন? কারণ এইখানেই আমার মেইনলি প্রসেসের সিঙ্ক্রোনাইজেশনটা প্রয়োজন, ক্রিটিক্যাল থিং। বুঝতে পারছেন? এই জন্য এই জায়গাগুলোকে বলা হয় হলো ক্রিটিক্যাল রিজিয়ন। সো যেখানে মাল্টিপল প্রসেস যখন যেই পোর্শনে তাদের কোডের যেই পোর্শনে শেয়ার্ড রিসোর্সকে ইউজ করে সেই পার্টিকুলার রিজিয়ন বা সেই পার্টিকুলার কোড স্নিপেটকে বলা হয় হলো ক্রিটিক্যাল রিজিয়ন। বুঝতে পেরেছেন এভরিওয়ান? জি স্যার। ওকে, তো এরপর আমরা এখানে একটু চাই, তো এখানে এই উদাহরণটাই এখানে দেওয়া আছে, একটু পরে দেখতে পারবেন। প্রসেস সিঙ্ক্রোনাইজেশন, ক্রিটিক্যাল রিজিয়নের কথা আমরা যেটা বললাম। সো এখানে দেখেন একটা ছোট একটা কোড স্নিপেট দিয়ে দেওয়া আছে যে while true। সো ক্রিটিক্যাল রিজিয়নের দুটো সেকশন থাকে, একটা হলো এন্ট্রি সেকশন, একটা হলো এক্সিট সেকশন। এই দুইটা সেকশনের কাজটা আমি একটু বলি। এন্ট্রি সেকশনে মেইনলি একটা কন্ডিশন চেক করা হবে। কি কন্ডিশন চেক করা হবে? এখানে কন্ডিশনটা চেক করা হবে যে ইফ দ্যাট পার্টিকুলার প্রসেস ইজ এলিজিবল ফর এন্টারিং হিজ অর ইটস ক্রিটিক্যাল সেকশন
or not. কন্ডিশনটা হবে if that particular process is eligible to enter its critical section or not. মানে ও যে ওর ক্রিটিক্যাল সেকশনে প্রবেশ করবে এটার জন্য সেই পার্টিকুলার প্রসেসটা কি এলিজিবল নাকি এলিজিবল না সেটাকে বলা হচ্ছে হলো এন্ট্রি সেকশন। ঠিক আছে, এক্সিট সেকশন কি? এক্সিট সেকশন হচ্ছে যখন সে তার ক্রিটিক্যাল সেকশনের কাজটা শেষ করে ফেলবে, এক্সিট সেকশনের কাজটা হবে বাকি প্রসেসগুলোকে জানান দেওয়া যে হ্যাঁ আমরা যে শেয়ার রিসোর্সটা ইউজ করতেছি এতক্ষণ আমি ইউজ করছি, এখন আমি এটা ছেড়ে দিচ্ছি। সো দ্যাট পার্টিকুলার শেয়ার রিসোর্স ইজ ফ্রি ফর ইউজ। ঠিক আছে, এটা হলো আমার এক্সিট সেকশনের কাজ। বুঝতে পারছি? এন্ট্রি সেকশন আর এক্সিট সেকশন কি এটা বোঝা গেছে? জি স্যার, কাজ বুঝছি। ওকে, সো এরপরে আসে আরেকটা হচ্ছে রিমাইন্ডার সেকশন। রিমাইন্ডার সেকশন বলতে কি বোঝায়? রিমাইন্ডার সেকশন বলতে বোঝায় যখন একটা পার্টিকুলার প্রসেস তার ক্রিটিক্যাল সেকশনকে ক্রস করে রিমেইনিং যে পার্টগুলি থাকবে, মানে ক্রিটিক্যাল সেকশনের পরের পরের রিমেইনিং যে পার্টগুলি থাকবে সেটাকে বলা হয় হলো আমাদের রিমাইন্ডার সেকশন। ঠিক আছে, ইজি বিষয়, এটা তেমন কিছু না। এখন সিস্টেম হলো যে মানে ক্রিটিক্যাল সেকশন তো একটা মেইনলি একটা প্রবলেম, রাইট? তো এই জিনিসটাকে মানে কিভাবে আমরা মানে ইজি ওয়েতে বা উইদাউট এনি কাইন্ড অফ প্রবলেম কিভাবে এই সিস্টেমটার সাথে আমরা ডিল করতে পারি। তো তিনটা ওয়ে আছে। ফার্স্ট ওয়ান কি? ফার্স্ট ওয়ান হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন বলতে কি বোঝায়? ধরেন আমার কাছে মাল্টিপল প্রসেস আছে, সো এই প্রসেসগুলো মিউচুয়ালি এক্সক্লুডেড হতে হবে। যে একটা পার্টিকুলার প্রসেস যদি তার ক্রিটিক্যাল সেকশনকে অ্যাক্সেস করে দেন বাকি বা রিমেইনিং প্রসেসগুলো তার ক্রিটিক্যাল রিজিয়নে এন্টার করতে পারবে না। ধরেন আপনার কাছে P1 P2 P3 আছে, এরা একটা শেয়ার রিসোর্স ইউজ করতেছে R। সো ইফ P1 is using R, then P2 or P3 cannot enter their critical section. ঠিক আছে, একটা লক লাগাই দিতে হবে বা একটা কন্ডিশন দিয়ে দিতে হবে আমার এন্ট্রি সেকশনে। ঠিক আছে, ওকে স্যার। ওকে। এরপরে আসে হলো প্রোগ্রেস। এখন প্রোগ্রেস দেখে আমার এলিজিবিলিটি ডিসাইড করতে হবে কিভাবে? ধরেন P1 P2 P3 তিনটা প্রসেস আছে। P1 এবং P2 তাদের এক্সিকিউশন মানে ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউশন শেষ করে ফেলছে। ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউশন শেষ করে ফেলছে, তো তারা তাদের ধরেন রিমাইন্ডার সেকশনে আছে। সরি, P1 এবং P2 তাদের ক্রিটিক্যাল সেকশনকে অ্যাক্সেস করে ফেলছে, এখন তারা তাদের রিমাইন্ডার সেকশনে আছে, মানে এই সেকশনটাতে আছে। ঠিক আছে, এখন P1 বলল যে আমার আবার ক্রিটিক্যাল সেকশনকে অ্যাক্সেস করতে হবে। একটা লুপ চলতেছে, ধরেন ওই লুপের থ্রুতে P1 বলল আমার আবার ক্রিটিক্যাল সেকশনকে অ্যাক্সেস করতে হবে। তখন P3 যে কিনা তার ক্রিটিক্যাল সেকশন এখনো অ্যাক্সেস করে নাই, অনলি সে যদি অ্যালাউ করে তাহলে P1 তার ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করতে পারবে। P2 কোনো ধরনের ভার্ডিক্ট দিতে পারবে না। ঠিক আছে, কারণ কি স্যার পিট এখানে ভার্ডিক্ট দিতে পারবে না কেন? আচ্ছা P2 কেন ভার্ডিক্ট দিতে পারবে না? ধরেন এটার উদাহরণ কিভাবে দেওয়া যায়? ধরেন আচ্ছা আপনারা কি নেটফ্লিক্স ইউজ করেন কেউ? স্যার দেখছিলাম এই কয়েকদিন স্যার। আচ্ছা ঠিক আছে, মানে নেটফ্লিক্সের তো সিস্টেম আছে না, আমার কিছু সিস্টেম আছে, আর বাংলাদেশি মানুষরা তো অনেক জুগার বের করে ফেলে। তো অনেকে করে কি যে নেটফ্লিক্সের একটা সিঙ্গেল স্ক্রিনের সাবস্ক্রিপশন নেয় এবং 3-4টা ফ্রেন্ড ধরেন একসাথে চালায়। এখন নেটফ্লিক্সের সিঙ্গেল স্ক্রিন সাবস্ক্রিপশন নিলে রুল যেটা যতটুকু আমার জানা সেটা হচ্ছে যে এট আ টাইম একজনই এই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারবে। সো ধরেন আপনারা 3 ফ্রেন্ড, ধরেন তানভীর, তুর্য আর মাহি, এই 3জন একটা
নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিলেন, ঠিক আছে? তো নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিলেন, আপনারা এখন একটা সিরিজ দেখবেন। তো তিনজনের বাসায় আছে, তিনজনই সিরিজটাকে দেখতে চাইতেছেন, তো কে আগে দেখবে? তো তানভীর বলল যে আচ্ছা আমি সবার লাস্টে দেখবো, তোমরা দুইজন দেখো কে আগে দেখবা। তো তুর্য আর মাহিন কি করলো, ওই সিরিজের 2টা করে এপিসোড দেখে ফেললো, ঠিক আছে? 2টা করে মানে ধরেন 5টা এপিসোড আছে, এর মধ্যে 2টা এপিসোড দেখে ফেলছে, দেখে ওরা বলতেছে আমরা এখন আর দেখবো না, ঠিক আছে? সো কি বললাম, যে তানভীর, তুর্য আর হলো মাহিন, তিনজন আছে। তানভীর বলছে আমি সবার লাস্টে দেখবো। তুর্য কি করছে, প্রথমে 2টা এপিসোড দেখে এক্সিট নিয়ে নিছে, ও রিমাইন্ডার সেকশনে চলে গেছে। মাহিমও কি করছে, 2টা এপিসোড দেখে এক্সিট সেকশন নিয়ে নিছে, মানে রিমাইন্ডার সেকশনে চলে গেছে। এখন তানভীরের পালা। তো এখন বলেন, যদি মাহিম এসে বলে যে না আমি 2টা এপিসোড দেখছি, আমি বাকি 3টাও এখনই দেখে ফেলবো, আমি মানে ওয়েট করতে পারবো না, সে এটা বলতেছে। তো এখন দেখেন, তানভীর এতক্ষণ ধরে ওয়েট করছে, সে সবার আগে বললো যে তোমরা আগে দেখে নাও, পরে আমি দেখবো। সো এখন মাহিন যদি জিনিসটাকে আবার অ্যাক্সেস করতে চায়, তাহলে কার পারমিশন নেওয়া বেশি যুক্তিযুক্ত? তুর্যর পারমিশন নেওয়া, নাকি তানভীর যে এতক্ষণ ওয়েট করে আছে, মানে যার টাইম এখন, তার পারমিশন নিতে হবে? কার পারমিশন নিতে হবে? স্যার আমার পারমিশন নিতে হবে। হ্যাঁ, তানভীরের পারমিশন নিতে হবে, এটাই লজিক্যাল। সো এখানেও আমার প্রসেস গুলা এইভাবেই কাজ করে, যে P1 এবং P2 তাদের ক্রিটিক্যাল সেকশন, মানে কাজ শেষ করে ক্রিটিক্যাল সেকশনে, মানে এই পোর্শনের কাজ শেষ করে এই সেকশনে আছে, রিমাইন্ডার সেকশনে আছে, চিল করতেছে আর কি, যে 2 এপিসোড আমি দেখে ফেলছি। এখন P1 বলতেছে কি যে না, আমি রিমেইনিং যে আরো 3টে এপিসোড আছে আমি ওইটাও দেখবো। So ও কি করলো, এখান থেকে এখানে আবার চলে আসতে যাচ্ছে। এখন এই বেচারা P3 যে এতক্ষণ ধরে বসে আছে, সে যদি পারমিশন না দেয়, তাহলে কি P1 এর এখানে এন্টার করতে পারাটা ভ্যালিড বা লজিক্যাল হবে? না স্যার, E3 পারমিশন এটাই, নিতে হবে। এক্স্যাক্টলি, পারমিশন নিতে হবে। সো ওই ডিসাইডিং ভার্ডিক্ট বা ওই পারমিশনটা আমাকে প্রোভাইড করবে হলো এমন প্রসেস, যে কিনা এখনো তার ক্রিটিক্যাল সেকশনকে অ্যাক্সেস করে নাই। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এরপর লাস্টের একটা পার্টে আসি, সেটা হলো বাউন্ডেড ওয়েটিং। বাউন্ডেড ওয়েটিং বলতে কি বোঝায়? বাউন্ডেড ওয়েটিং বলতে বোঝায় হলো যে আমরা একটা লিমিট সেট করে দিব, একটা টাইমের থ্রুতে হইতে পারে বা একটা রিসোর্সের থ্রুতে আমরা লিমিট সেট করে দিব, যে কে কখন তার ক্রিটিক্যাল সেকশনকে অ্যাক্সেস করতে পারবে বা কয়বার অ্যাক্সেস করতে পারবে। ধরেন P1 একবার অ্যাক্সেস করছে, 2বার অ্যাক্সেস করছে, বারবার অ্যাক্সেস করতে যাচ্ছে। বাট আমি যদি একটা লিমিট সেট করে দেই, যে তুমি তোমার ক্রিটিক্যাল সেকশন 3বারের বেশি অ্যাক্সেস করতে পারবে না, সো 3বারের মধ্যেই তুমি তোমার ফুল এক্সিকিউশন শেষ করো, তাহলে কি সে কি বারবার তাহলে রিকোয়েস্ট করতে পারবে, নাকি 3বারের মধ্যে সে তার কাজ করে বের হয়ে যাবে? স্যার 3বারের মধ্যেই কাজ করে কাজ বের হয়ে করে যাবে, বের হয়ে তারপরে যাবে, তো স্যার হ্যাঁ, আবার অ্যাক্সেস করতে পারবে না, তাহলে তো কাজটা এক্স্যাক্টলি। অসম্পূর্ণ হলো না। তো এক্স্যাক্টলি, সো এই ক্রিটিক্যাল সেকশন প্রবলেম হলো এই 3টা রুলের থ্রুতে বা 3টা পয়েন্টের থ্রুতে সলভ করা যায় আর কি। ঠিক আছে, বুঝতে পারছি, আশা করি সবাই বুঝতে পারছেন, এখানে রেস কন্ডিশনের কথাই বলা হয়েছে। সো এই ক্রিটিক্যাল সেকশন প্রবলেম গুলার সলিউশন আছে, কয়েকটা সলিউশন আছে। এর মধ্যে একটা হলো পিটারসন সলিউশন, আরেকটা আছে টেস্ট টেস্ট কেস সলিউশন একটা জিনিস আছে, আরেকটা আছে হলো সেমাফোর সেমাফোর মিউটেক্স, এন্ড লাস্ট অফ অল সেটা হচ্ছে মনিটর। আমরা সব সলিউশনই মোটামুটি দেখবো। আমি ভাবছিলাম আজকে পিটারসন সলিউশনটা স্টার্ট করব, বাট আমরা নেক্সট ক্লাস থেকে পিটারসন সলিউশন স্টার্ট করবো, ঠিক আছে? তো আজকে আমরা মেইনলি দেখলাম হলো হোয়াট ইজ রেস কন্ডিশন অ্যান্ড ক্রিটিক্যাল সেকশন।
ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, এই এই আজকে যা পড়ালাম এই নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? হ্যালো? নো স্যার। ওকে, ঠিক আছে। তো সমস্যা না থাকলে খুবই ভালো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর জয়নিং ইন সাচ এ শর্ট নোটিস, তার জন্য ধন্যবাদ। আর রেকর্ডিং অফ করে দিতে পারেন। জয়, আপনি রেকর্ড করছিলেন মনে হয়। জয় কি আছে? ওকে, রেকর্ডিং অফ করে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করার ছিল যে ওই যে আপনাদের যে প্রপোজাল আমি জমা দিতে বলেছিলাম